আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, তোমরা পড়াশোনার মধ্যেই আছো। আমি মোহাম্মদ নবী রনি, প্রভাষক ও বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি। গত ক্লাসে আমরা একতরফা দাখিলা পদ্ধতির সুবিধা অসুবিধা এবং বৈশিষ্ট্যগুলো নিয়ে জানতে পেরেছি। আজকে আমরা একতরফা দাখিলা পদ্ধতির একটি অঙ্কের নমুনা দেখব। কেমন? দেখো, এখানে একতরফা দাখিলা পদ্ধতি করতে গেলেই আমাদেরকে প্রশ্নে যেই সকল কোশ্চেন চায়, যে জিনিস করতে চায়, সেই জিনিসগুলো হলো প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করা, লাভ ক্ষতি বিবরণী তৈরি করা আর বৈষয়িক বিবৃতি তৈরি করা। এই তিনটা জিনিস তোমার জানা লাগবেই। এই তিনটা জিনিস অঙ্কের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা টপিক আলাদা আলাদাভাবে জানতে হবে। কেমন? এখন দেখো, প্রথমেই আমরা জানি আজকে প্রারম্ভিক ও সমাপনী মূলধন আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে প্রথমেই আসো প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন নির্ণয় করব প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় যদি আমরা মাইনাস করি তাহলে হবে প্রারম্ভিক মূলধন। তাহলে প্রারম্ভিক মূলধন কিভাবে হবে? ঠিক সেম ভাবে যদি আমি সমাপনী মূলধন নির্ণয় করতে যাই তাহলে সমাপনী মূলধন কিভাবে হবে? সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায়। তাহলে প্রারম্ভিক মূলধন আর হলো সমাপনী মূলধন, সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায়। তার মানে হলো আমি যদি প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করতে যাই সেক্ষেত্রে আমাকে সম্পদ এবং দায়গুলো জানতে হবে। সম্পদ এবং দায় যদি না জানি তাহলে প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করা যাবে না। এখন দেখো, আমরা জানি সম্পদ কি কি? হাতে নগদ, ব্যাংক জমা, মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, যন্ত্রপাতি, আসবাবপত্র, দালান কোঠা, ডেলিভারি ভ্যান, এগুলো হলো কি সম্পদ। এরপর দায়গুলো কি কি? প্রদেয় হিসাব, প্রদেয় বিল, ব্যাংক জমাতিরিক্ত, এই আইটেমগুলো হলো দায়। এখন প্রারম্ভিক আর সমাপনী, প্রারম্ভিক আর সমাপনী, ঠিক আছে, সেটা আমরা কিভাবে জানবো? প্রারম্ভিক হলো যদি 1/1/2015 অথবা 2020 এগুলো হলো প্রারম্ভিক, আর যদি 31/12/2015 অথবা 20 এগুলো হলো সমাপনী। 31/12 মানে ডিসেম্বর হিসাবকালের শেষ তারিখে যেটা ক্লোজ করা হয় সেই তারিখের ডেটটা হলো সমাপনী। আর যেটা প্রারম্ভিক বছরের শুরুতে যে ব্যালেন্সটা দেওয়া থাকে সেটা হলো প্রারম্ভিক ব্যালেন্স। এখন দেখো, প্রারম্ভিক ও সমাপনী মূলধন এটা অঙ্কের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা যদি প্রশ্নে প্রারম্ভিক ও সমাপনী মূলধন দেওয়া থাকে তাহলে আর বের করার প্রয়োজন নেই, আর যদি প্রশ্নে প্রারম্ভিক ও সমাপনী মূলধন দেওয়া না থাকে তাহলে বের করতে হবে। তাহলে তোমরা যে কোনো প্রশ্ন পাওয়ার পর আগে দেখবা যে কি প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন প্রশ্নে আছে কিনা। যদি প্রারম্ভিক মূলধন ও সমাপনী মূলধন প্রশ্নে না থাকলে আমাদেরকে দুটোই বের করতে হবে। যদি প্রারম্ভিক মূলধন দেওয়া থাকে, সমাপনী মূলধন দেওয়া না থাকে, তাহলে আমরা শুধু সমাপনীটা বের করতে হবে। প্রশ্নে যদি প্রারম্ভিক মূলধন দেওয়া থাকে, সমাপনী মূলধন না দেওয়া থাকে, তাহলে সমাপনী মূলধনটা বের করতে হবে। আর যদি কোনোটাই দেওয়া না থাকে তাহলে প্রারম্ভিক মূলধনও বের করতে হবে, সমাপনী মূলধনও বের করতে হবে। এখন দেখো, এখানে তোমাদের জন্য একটা নমুনা দেওয়া আছে। নমুনাটা কিভাবে দেখো, সম্পদগুলো প্রথমেই এখানে দায় সমূহ প্রারম্ভিক টাকা, সমাপনী টাকা, আর সম্পদ সমূহ প্রারম্ভিক টাকা, সমাপনী টাকা। এখন এই যে টাকাগুলো লিখেছে, এই যে দায়গুলো লিখেছে, এই যে সম্পদগুলো লিখেছে, এটা আমরা প্রশ্ন দেখে দেখে লিখতে হবে। প্রশ্নে যেটা যেটা থাকবে সেটা লিখবো, আর প্রশ্নে যেটা থাকবে না সেটা লিখবো না। এখন যেটা প্রারম্ভিক দেওয়া আছে সেটা প্রারম্ভিকে লিখবো, সমাপনী লিখবো না। যেটা সমাপনীতে দেওয়া থাকবে সেটা সমাপনী লিখবো, প্রারম্ভিকে লিখবো না। এখন যদি কোনো অঙ্কের মধ্যে যে কোনো প্রশ্নের মধ্যে যদি একটা দেওয়া থাকে, প্রারম্ভিক দেওয়া থাকে, সমাপনী দেওয়া না থাকে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র সমাপনীটাই বের করবো, আর না হয় কি করতে হবে? আর না হয় দুইটাই করতে হবে। কেমন? এখন দেখো, এখানে দায়গুলো এখানে আসবে, ব্যাংক জমাতিরিক্ত, প্রদেয় হিসাব, প্রদেয় নোট, প্রারম্ভিক টাকাগুলো এখানে, আর সমাপনী টাকাগুলো এখানে। এগুলো প্রশ্ন দেখে দেখে লিখতে হবে। এরপর দেখো মূলধন, এই মূলধনটা, এই ব্যালেন্সটা হবে প্রারম্ভিক মূলধনের, আর এটা হলো সমাপনী মূলধনের। তাহলে এটা কিভাবে বের হবে? এটা বের হবে সম্পদগুলো থেকে যদি আমি দায়গুলো মাইনাস করি তাহলে এটা পাওয়া যাবে। তাহলে
সম্পদগুলো আমরা যে সূত্র লিখেছি প্রারম্ভিক সম্পদ মানে এখানে এইটা, আর মাইনাস প্রারম্ভিক দায় মানে হলো যে এই তিনটা হলো প্রারম্ভিক দায়। এই সম্পদ থেকে যখন এই তিনটা মাইনাস করা হবে তখন আমার প্রারম্ভিক মূলধন পাওয়া যাবে। ঠিক সেম ভাবে সমাপনী সম্পদগুলো এখানে লিখবো। এখানে সমাপনী মূলধনের টোটাল, সমাপনী সম্পদের টোটাল, সমাপনী সম্পদ থেকে এই সমাপনী দায়গুলো মাইনাস করলে এখানে আমার কি হবে, সমাপনী মূলধনটা পাওয়া যাবে। এখন দেখো তোমাদের সুবিধার্থে আমরা এটার একটা সমাধান করব। দেখো এখানে বোর্ডে একটা প্রশ্ন দেওয়া আছে, প্রিয় শিক্ষার্থীরা দেখো এই অঙ্কের মধ্যে আমাদের প্রারম্ভিক মূলধনটা দেওয়া আছে আর সমাপনী বিভিন্ন তথ্য দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমরা কি করতে হবে, সমাপনী মূলধনটাই বের করতে হবে। প্রারম্ভিক মূলধন যেহেতু দেওয়া আছে এটা আর বের করার প্রয়োজন নেই। এখন দেখো আমরা কিভাবে বের করব, যেহেতু এটা দেওয়া আছে এটা বের করার দরকার নাই আর, তাহলে আমরা কি বের করব, এখন সমাপনী মূলধন বের করব। এখন সমাপনী মূলধন বের করার ক্ষেত্রে আমাদেরকে আগে সম্পদগুলো চিনতে হবে, কোনটা কোনটা সম্পদ। তাহলে নগদ তহবিল একটা সম্পদ, ব্যাংক উদ্ধৃত সম্পদ, মজুত পণ্য সম্পদ, প্রাপ্য হিসাব সম্পদ, আদায়পত্র সম্পদ, যন্ত্রপাতি হিসাব, প্রাপ্য বিল সম্পদ। আর দায় কোনটা কোনটা, প্রদেয় হিসাব দায় আর প্রদেয় বিল দায়। তাহলে এই সম্পদগুলোকে নগদ, ব্যাংক উদ্ধৃত, মজুত পণ্য, প্রাপ্য হিসাব, আদায়পত্র, যন্ত্রপাতি, প্রাপ্য বিল, এই সকল এই যে নগদ 20,000, নগদ 20,000, ব্যাংক জমা 25,000, মজুত পণ্য 45,000, প্রাপ্য হিসাব 65,000, আসবাবপত্র, যন্ত্রপাতি, প্রাপ্য বিল, এগুলো সব এখানে লিখলাম। লেখার পরে দায়গুলোকে আমরা দায়ের পাশে লিখলাম। ঠিক আছে, এখন আমরা টোটাল করব কিভাবে। এখন দেখো এখানে আমার সবগুলো যোগ করলে হয় 2,21,000। এখানে 2,21,000 যা হয়েছে এখানেও ঠিক সেম টাকাটাই লিখতে হবে, 2,21,000। কেমন? এখন 2,21,000 থেকে যখন আমি সমাপনী দায়গুলো মাইনাস করব, 35,000, 4,000, 2,21,000, তোমরা ক্যালকুলেটর নিয়ে বসলে 2,21,000 মাইনাস 35,000 মাইনাস 4,000, দেখো 1,82,000 টাকা হয়। তাহলে এটাই হবে কি, সমাপনী মূলধন। এটাই হবে তোমার সমাপনী মূলধন। সমাপনী মূলধন এখানে কি রয়েছে, সম্পদ মাইনাস দায়, সম্পদ থেকে দায় মাইনাস করলে সমাপনী মূলধন পাওয়া যাবে। তাহলে আশা করছি এই আলোচনার মাধ্যমে তোমরা কিভাবে প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করতে হয় তার ধারণা পেয়েছো। আশা করছি তোমরা ভালোভাবে ক্লাসটি বাসায় মনোযোগ সহকারে করবে। ধন্যবাদ সবাইকে।